তরির নতুন মা বলল, বাড়িওয়ালা ছেলের সাথে ভিজে পুড়ে এলো এই মধ্যরাতে। আর কি কি করে এসছে জিজ্ঞেস করো। তরির বাবা চোখ মুখ ভয়ানক রকম পাকালেন। তরির দিকে তেড়ে গিয়ে খুব জোরে একটা থাপ্পড় কষিয়ে দিলেন। সেই থাপ্পড়ে তরির কোমল গালে 5টা আঙুলের দাগও বসে গেল। সাথে সাথে তরির গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তরির বাবা আরো জোরে চোখ রাঙিয়ে বললেন, রাত বিরাতে ছেলেদের সাথে ঢলাঢলি করা কবে থেকে শুরু করলে? আর যদি কোনোদিন এসব শুনেছি, কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তরি অশ্রুসিক্ত চোখে তার বাবার দিকে তাকালো একবার, চোখের পানি মুছে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ভেজা কাপড় পাল্টালো। সে অবস্থাতেই ফ্লোরে বসে কান্না শুরু করলো মেয়েটা। এই পৃথিবীর সবচেয়ে খারাপ বাবাটি কেন তার হতে হলো? তার বাবার খারাপ চরিত্রের জন্য তার মা কোনো দিন একটু সুখ খুঁজে পায়নি। বাবার পরকীয়ার জন্য তার মা সারা জীবন চোখের পানি ফেলতে ফেলতে পরপারে গিয়েছেন। বলে গিয়েছিলেন, তোর মামাদের হাতে যদি তোকে তুলে দিতে পারতাম তাহলেও একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তার হলো কই? তার আগেই তো তার মা পরপারে চলে গেলেন। তরি আর কোনো দিন তার মামা বাড়ি খুঁজে পেল না। মৃন্ময় রুমে গিয়ে গায়ের ভেজা কাপড় চেঞ্জ করলো। পরনে কেবলমাত্র একটা টাওয়াল। তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখছে। তখনই আয়নায় ভেসে উঠল তরির মুখখানা। মৃন্ময় সাথে সাথে হেসে দিল। এত মায়া কেন ওর মুখে? কেন যেন মৃন্ময়ের মন বলছে এই রাতে ও আরো একবার বাহিরে আসবে। নিশ্চয়ই মৃন্ময়ের মতো সেও মৃন্ময়কে দেখার জন্য ছটফট করছে। মৃন্ময় খালি গায়ে শুধুমাত্র একটা টাওয়াল পরে নিজেদের ফ্ল্যাটে প্রবেশের মেইন দরজাটা খুলল। দরজা খুলতেই দেখলো লাল রঙের নাইটি পরে দাঁড়িয়ে আছে তরির নতুন মা। মৃন্ময়কে দেখেই মৃন্ময়ের আপাতমস্তক চোখ বোলালেন। মৃন্ময় এমনি লম্বা, ফর্সা, সুদর্শন যুবক। আরো টাওয়াল পরে থাকার জন্য একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তরির নতুন মায়ের দৃষ্টি মৃন্ময়ের থেকে সরছেই না। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় বলল, আপনি এত রাতে জেগে আছেন যে? দেবরের সাথে গল্প করতে রাত জেগে আছি। আস্তাগফিরুল্লাহ। কে দেবর? কার দেবর? তুমি আমার একমাত্র দেবর। মৃন্ময়ের শরীর যেন খিনখিন করছে। সে ব্যস্ত কণ্ঠে বলল, দেখুন কাকিমা, আমাকে দেবর ডাকবেন না। কাকাকে বলবেন আগামীকাল থেকে আমার বাবাকে যেন ভাই ডাকে। আজকের মতো শুভরাত্রি, ঘুমাবো। বলেই মৃন্ময় দরজা লাগিয়ে দিল। তরির নতুন মা এক নজরে তাকিয়ে রইল মৃন্ময়ের ফ্ল্যাটের দিকে। আজ সারাদের শেষ পরীক্ষা। সারার মুড অফ গতকাল রাত থেকেই। রোশনের মায়ের কথাগুলো তার কানে বেজে চলেছে। এই জন্য আজ আরো জিদ করে জিন্স আর কামিজ পরে কলেজে এসেছে সে। যে যা বলে বলুক, সে তার মতো। বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? বুঝিয়ে বললেও তো পারতো। ওইভাবে খিটমিট করে কেন বললো? সে চাইছে রোশন তাকে দেখুক সে জিন্স পরেছে, রোশন তাকে কিছু বলুক এই ব্যাপারে, তারপর সে উচিত জবাব দিয়ে ছাড়বে। পরীক্ষা শেষ করে রোশনকে খুঁজছে। রোশন সম্ভবত লাইব্রেরিতে আছে, কিন্তু বের হচ্ছে না কেন? দীপ্ত সারার উকিঝুঁকি মারা দেখে বলল, কাকে খুঁজছিস তুই? ছোঁয়াকে খুঁজছি, দেখেছিস? দীপ্ত শয়তানি হাসি দিয়ে বলল, তন্ময়ের সাথে প্রাইভেট কথা বলতে গিয়েছে, আসলে চেক দিস তো ছোঁয়ার ঠোঁট গাল লাল রং ধারণ করেছে কিনা। সারার ভ্রুযুগল উঁচিয়ে বলল, এত বড় বেয়াদব কেন তুই? এসব কি ছি মার্কা কথা তোর? তন্ময় কি তোদের মতো লুইচ্চা? এতক্ষণ ধরে মৃন্ময় তরির চিন্তায় বিভোর ছিল। দীপ্ত খোঁচা মেরে বলল, কিছু বুঝলি? সারাহ সরাসরি আমাদের লুচ্ছা বলছে। মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল, শোনো, আমি গতকাল সারা রাত ক্রাশের সাথে বৃষ্টিতে ভিজেছি, একটুও যৌনতা আসেনি ভিতরে, তাহলে আমি লুচ্ছা হলাম কিভাবে? ওই পদবিটা দীপকে দে। দীপ্ত শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ওরে আমার শালা, শেষমেশ নিজে সাধু সেজে আমাকে লুচ্চা বলা হচ্ছে। তোর ক্রাশ তোকে ডাকে চাচা বলে। চাচার ভাতিজির প্রতি কি এমন বালের ফিলিংস হবে রে ভাই? যদি তোর গলা জড়িয়ে ধরে বলতো, বেবি আই এম সো হট নাও, তাহলেই তোর হুজুরগিরি সব বের হয়ে যেত। মৃন্ময় দীপ্তের চুল টেনে ধরে বলল, শোন, ভুলেও কোনোদিন ওর নামে ওসব বাজে কথা বলবি না। ও কিন্তু ওসব ধরনের মেয়ে নয়। বাহ, যার পছন্দের নায়িকা সানি লিওন, তার বউ এমন, এটা যেন এক নতুন ইতিহাসে রচনা করবে। তাই তো মৃন্ময়, তুই নিজেই বলতি বিয়ে যদি করি
সানি লিওনের মতো হট মেয়ে দেখেই বিয়ে করব। এখন পছন্দ পাল্টে গেল কিভাবে? মৃন্ময় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হে প্রভু, তুমি এদের ঈমান দাও। আমি একটি ভদ্র পরিবারের সন্তান। সানি লিওনকে? হ্যাঁ, আমি তো ওকে চিনি না। আমার মেসেঞ্জারে যেসব পাঠাস সব আছে, ওগুলো সব তোর নতুন ক্রাশকে দেখাবো। এমনভাবে বলছিস যেন আমি রেগুলার ক্রাশ খাই। সানি ছাড়া আর কারোর উপর ক্রাশ খেয়েছি আমি? ওরা তিনজন হাসাহাসি করছে। এমন সময় রোশন সিদ্দিকী ওদের সাইড কেটে খুব ব্যস্ততার সাথে হেঁটে যাচ্ছে, কানে ফোন। সারা বুঝলো না সে এত ব্যস্ততার সাথে হেঁটে যায় কোথায়। রোশন লাইব্রেরিতে বসে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। একটা আননোন নাম্বারের কলের যন্ত্রণায় সে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার নাকি একটা পার্সেল এসেছে। এইদিকে রোশন ইহকালেও কোনো দিন অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দেয়নি। তাহলে তার নামে তার ঠিকানায় পণ্য আসলো কিভাবে? ডেলিভারি দেওয়া ছেলেটা কলেজের ভেতরে চলে এসেছে। রোশন ছেলেটির কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, কি আছে এতে? জানি না তো, মনে হয় পোশাক জাতীয় কিছু। রোশন খানিকটা বিচলিত। সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ধরে চিন্তা করলো, রিসিভ করা কি আদেও ঠিক হবে? ছেলেটা বলল, স্যার 2000 টাকা হয়েছে আপনার বিল। বিলটা দিয়ে আপনার পণ্যটি রিসিভ করুন। রোশন এবার আরো খানিকটা অবাক হলো। সে এতক্ষণ ভেবেছিল কেউ হয়তো তাকে কিছু উপহার পাঠিয়েছে, কিন্তু না, উপহার পাঠালে তো সে পেমেন্ট করেই দিত। এমন সময় রোশনের সাইড দিয়ে তাদের কলেজের আর একজন লেকচারার যাচ্ছিলেন। ওনার নাম শিমুল। তিনি রোশনকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি স্যার, কি অর্ডার দিয়েছিলেন? রোশন স্বভাব সুলভ হেসে জানালো, স্যার নিজেই জানি না কি আছে। শিমুল স্যার দাঁড়ালেন রোশন স্যারের অর্ডারের জিনিস দেখার জন্য। রোশন বললেন, কি আছে খুলে দেখে জানান। ছেলেটা প্যাকেট একটু ছিদ্র করে বলল, স্যার লাল রং আপনার প্রিয় নাকি? রোশন আবারও ভ্রু যুগল কুচকালো। ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। তার জীবনে সে লাল রঙের কিছুই ব্যবহার করেছে বলে মনে পড়ে না। সে কি মেয়ে নাকি যে সে লাল রঙের জিনিস ব্যবহার করবে? বিরক্তিতে রোশন স্যারের মুখখানা থমথম করছে। সে থমথমে মুখভঙ্গিতেই জিজ্ঞেস করলো, জিনিসটা কি? ছেলেটা মুচকি হেসে বলল, স্যার আন্ডারওয়্যার আছে। রোশনের মাথায় যেন বজ্র ভেঙে পড়ল। চোখ দুটো যেন কপালে উঠে গেল। সে যেন অথর্ব হয়ে গেল। বিরক্তিতে চোখ দুটো ছোট হয়ে এলো। তাই বলে কেউ তাকে হেনস্থা করতে আন্ডারওয়্যার পাঠাবে, তাও আবার লাল রঙের? রোশন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বিরক্তিতে লাল হয়ে এসেছে মুখখানা। এদিকে শিমুল স্যার হেসে গড়াগড়ি খাচ্ছেন। শিমুল স্যারের হাসিতে রোশন আরো অপমানিত হচ্ছে। অপমানিতার মুখ আরো থমথমে হয়ে আসছে। রোশন গম্ভীর কণ্ঠে বলল, এসব লাগবে না, আবার ফেরত পাঠিয়ে দাও। শিমুল স্যার বললেন, আরে স্যার নিন নিন, পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাকেও দুটো দিন, এগুলা যখন অর্ডার করেছেন। রোশন এত বিরক্ত হলো যে এই মুহূর্তে ফোনটাই ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এই কাজটা করলোটাকে? এত বড় অকাজ করার সাহসটা আছে কার? লাইব্রেরির পাশে ক্যাফেতে আসতে পারবে একটু? রোশনের নাম্বার থেকে সারার ফোনে মেসেজ এসেছে। সারা মেসেজটা দেখে রিপ্লাই করলো, আজ আমি খাবো না কিছু। 2 দিন পর আমার বিয়ে, দ্রুত বাসায় যেতে হবে। আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যদি দেখে বেগানা পুরুষের সাথে ক্যাফেতে বসে কোয়ালিটি টাইম পাস করছি, তাহলে খুব মাইন্ড করবে। লোকটা খুব একটা সুবিধা নয়, মনে শুধু দোষ আর দোষ, সব কিছুতেই শুধু মাইন্ড করে। আমার কপালে যে কি দুঃখ আছে সে আপনি বুঝবেন না। না পারি সইতে, না পারি কইতে, এই পোড়া কপালে সুখ নেই আমার। এমন অদ্ভুত উত্তর আসবে রোশন কল্পনাও করতে পারেনি। সে হতভম্ব, বিস্মিত। বিরক্তি আরো কয়েক গুণ বেড়ে গেল। কপালের চামড়া কুচকালো। চোখে মুখে ভয়ঙ্কর বিরক্তি নিয়ে গম্ভীর হয়ে রইল। রোশনের ডান হাতে ফোন রাগে বাম হাত মুষ্টিবদ্ধ করলো। মানে এই মেয়ের মুখে কি কিচ্ছু আটকায় না? পৃথিবীর সমস্ত আশ্চর্যজনক উদ্ভট বাঁকা কথাবার্তা তার কাছেই পাওয়া যায়। রোশন রাগে দাঁতে দাঁত চেপে মেসেজ করলো, জানতাম তুমি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলো, তাই বলে মেসেজেও গরুর রচনা লিখবে? এতটুকু টাইম বই পড়লেও তো কাজে লাগতো। মেসেজের উত্তরটা পেয়েই সারার গায়ে লাগলো। ভ্রুকুচকে মেসেজটা পড়ে সাথে সাথেই উত্তর লিখলো, আমি না হয় গরুর রচনা লিখেছি, তা আপনি কি ছাগলের রচনা লিখেছেন? আপনার মেসেজটাও তো কম বড় না। রোশন রাগান্বিত করে আবার রিপ্লাই দিল, ইউ আর জাস্ট শাট আপ,
5 মিনিটের মাঝে যদি এখানে না আসো, সবার মাঝ থেকে টানতে টানতে এখানে নিয়ে আসবো। সারা বুঝলো না এত জরুরি তলবের কারণটা কি। মনে মনে ভাবলো কিছু হয়েছে কি, উনি তো ওভাবে ডাকার মানুষ নন, মনে হয় সিরিয়াস কিছু। যাই শুনেই আসি। সারা তড়ি ঘড়ি করে ক্যাফের সামনে গেল। ওখানে যেতেই দেখলো রোশন 2 প্যান্টের পকেটে হাত গুজে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখ ঘামে ভেজা। সারা রোশনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বলুন কি গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছেন? রোশন থমথমে চোখে সারার দিকে তাকালো, থমথমে কণ্ঠে বলল, ভেতরে গিয়ে ডান পাশের প্রাইভেট কর্নারে বসো। প্রাইভেট কর্নার শুনে সারার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কেন প্রাইভেট কর্নার কেন? আপনি কি ভেবেছেন আমাকে বিয়ে করেছেন বলে রাস্তাঘাটে চিপায় চাপায় নিয়ে নাউজুবিল্লাহ মার্কা কাজ কাম করবেন? তাহলে ভুল ভেবেছেন। আর একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন, আপনি আমার স্যার, আপনাকে আমি জাস্ট স্যারের নজরে দেখি। এই বিয়েও আমি নিজ ইচ্ছায় করিনি। রোশন জানে সারাকে একটা বললে সে ঠিকই 10টা বলবে, তাই আর কথা না বাড়িয়ে সারার হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, প্রাইভেট কর্নারে নিয়ে যাচ্ছে বিকজ পাবলিক প্লেসে আমি রিঅ্যাক্ট করতে চাইছি না। বলেই সারার হাত ধরে টানতে টানতে নিয়ে প্রাইভেট কর্নারে গিয়ে বসলো। দুইজনে মুখোমুখি হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে রোশন এক্ষুনি বোম ব্লাস্ট করবে। তার ফোন থেকে সারা কেন এসব অর্ডার দিয়েছে সেসব বলতে যাবে তার আগেই সারা পায়ের উপর পা তুলে বসে বলল, আপনি এখানে কি বলার জন্য ডেকেছেন? আই ডোন্ট নো, বাট আমি যা বলতে এসেছি তা আগে শুনুন, বিকজ লেডিস ফার্স্ট। রোশনের বিরক্তির মাত্রা ক্রমশ বাড়ছে। তার উত্তরের অপেক্ষায় না থেকেই সারা বলল, জিন্স পরে আমাকে কেমন লাগছে? থমথমে কণ্ঠে বলল, নাইস। এর পরই সারার পরের প্রশ্ন ছুড়ল, বিয়ের পর কিন্তু আমি জিন্স আর গেঞ্জি পরে চলাফেরা করব। আপনি কিছু বলতে পারবেন না। প্রয়োজনে আমি শার্ট প্যান্ট পরবো। কোনো সমস্যা আছে আপনার? রোশন ভাবুক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে নেকেড ঘুরতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। এমন কোনো উত্তর আসবে সারা তা কল্পনাও করতে পারেনি। সে রোশনের দিকে তাকিয়ে দেখলো তার জিন্স গেঞ্জি পরা নিয়ে রোশনের কোনো মাথা ব্যথাই নেই। সে তীব্র প্রতিক্রিয়া জানালো, ফুঁসে উঠে বলল, তার মানে কি মানুষ আপনার বউয়ের মান ইজ্জত দেখে যাবে আর আপনি কিছুই বলবেন না? আপনার কিছুই যায় আসে না? কেমন ভালোবাসেন আপনি? হ্যাঁ, ভালোবাসা শব্দটা রোশনের নিউরনে ছড়িয়ে পড়লো। হৃদয় কিছুটা চমকে উঠলো বলা চলে। তবুও রোশন নিজেকে কঠিন রেখে উত্তর দিল, তুমি আমার বউ, এই পরিচয়ের চেয়ে তোমার নিজস্ব পরিচয়টা আগে। সবার আগে তুমি সারা, তোমার সম্মান সবার আগে তোমার কাছে। তারপর তুমি রোশন সিদ্দিকীর ওয়াইফ মিসেস সারা সিদ্দিকী। তুমি বাঁচবে তোমার পরিচয়ে, আমার পরিচয় নয়। সারা বিড়বিড় করে তাকিয়ে বলল, সারাক্ষণ খালি লেকচার দেয় শালার চেষ্টার। বিয়ে করে পড়ছি আর এক বিপদে না। সারার বিড়বিড়ানি দেখে রোশন বলল, তোমার সব বলা ফিনিশ? সাথে সাথেই সারা উত্তর দিল, মোটেও না। একজন স্বামী হিসেবে আপনার কি খারাপ লাগা উচিত নয় আপনার ওয়াইফ বেহায়াপনা অশ্লীলতা করে বেড়াতে? রোশন হাতা গোটাতে গোটাতে জবাব দিল, আমার স্ত্রী যখন বুঝবে তার স্বামীর খারাপ লাগছে, নিশ্চয়ই সে সব কাজ থেকে বিরত থাকবে। সারা বজ্র কণ্ঠে উত্তর দিল, আমি জীবনেও আপনাকে বুঝবো না। রোশন মনে মনে বলল, আমি জানি সারা, তুমি ওপর ওপর এরকম, ভেতরটা সম্পূর্ণ আলাদা। তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো আমি কি উত্তর দিই। এমন হাজারো পরীক্ষা নিয়েছি আমি জীবনে, আজ নিজের ওয়াইফের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। রোশন সিদ্দিকী জানে কিভাবে সব পরীক্ষায় ফার্স্ট হতে হয়। রোশন সিদ্দিকী কখনো সেকেন্ড হয়নি। তোমাকে আমি শাসন ছাড়াই সব খারাপ অভ্যাস থেকে বের করে নিয়ে আসবো। আমি মুখে কিছু বলবো না, কিছুই তোমাকে নিষেধ করব না, তবুও তুমি আমার জন্য সবকিছু বাদ দেবে। রোশন ভাবনা থেকে বের হলো। সারার চোখে চোখ রেখে বলল, থ্যাংক ইউ। তখন থেকে আমার মাথাটা খাচ্ছ। তোমাকে যে কারণে ডেকেছি সেটা বলি। রোশনের ফোনটা সারার সামনে ধরে বলল, আমার পার্সোনাল জিনিস হলো আমার ফোন। তুমি ছাড়া আগে পরে আর কেউ স্পর্শ করেনি। তুমি আমার লাইফ পার্টনার, যার সাথে বেড শেয়ার করতে হবে, আলমারি শেয়ার করতে হবে, পুরো জীবন শেয়ার করতে হবে। সামান্য ফোন কোনো ম্যাটার্স নয়। কিন্তু তুমি আমার ফোন নিয়ে অনেক বাড়াবাড়ি করেছো। সারা খেয়াল করলো রোশনের চোখ দুটো রাগে জ্বলছে, এক্ষুনি বুঝি ভস্ম করে দেবে সব।
সারা রোশনের রাগ দেখে রীতিমতো ভড়কে গেল। সে হালকা তুতলিয়ে বলল, বলুন কি কি করেছি আমি? রোশন চোয়াল শক্ত করে বলল, আমার ফোন থেকে আজে বাজে জিনিস অর্ডার করেছো কেন? ওয়াই? আমি একদম এসব পছন্দ করি না। সারা রোশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব অসুস্থ হওয়ার ভান ধরলো। বলল, মাথাটা একদম ফেটে যাচ্ছে স্যার, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। প্লিজ স্যার, আমাকে একটা টাফনিল এনে দিন। সারাকে যন্ত্রণা পেতে দেখে রোশন দ্রুত উঠে দাঁড়ালো। সে বাইরে গেল ওষুধের দোকানে। রোশন ওষুধের দোকানে দাঁড়িয়ে দেখলো তার সামনে দিয়ে রিক্সা নিয়ে সারা চলে যাচ্ছে। রোশন হতবিহ্বলের মতো তাকিয়ে রইল। ছোয়াদের মেরুন রঙের ডুপ্লেক্স বাড়ি। ছোয়ার বাবার ঢাকায় কয়েকটা বিজনেস আছে, ঢাকায়ও কয়েকটা ফ্ল্যাট রয়েছে তাদের। এই এত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার ছোয়া। ছোয়ার দাদা দাদি ছোয়ার বাবাকে আবার বিয়ে করাতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন ছেলে সন্তান, কিন্তু ছোয়ার বাবা মেয়েকে ভীষণ ভালোবাসার জন্য কখনো আর সন্তান চাননি। এক মেয়েই তার সবকিছু। ছোয়ার বাবা মা ঢাকাতেই থাকেন বেশিরভাগ সময়, শুধুমাত্র ছোয়া থেকে গিয়েছে যশোর। তার একমাত্র কারণ সারা, তন্ময়, মৃন্ময় আর দীপ্ত। ছোয়ার নিঃশ্বাসটাও যেন ঠিকভাবে চলে না এদেরকে ছাড়া। বন্ধুদের সিনেমার টিকিট, রেস্টুরেন্টের বিল সব ছোয়াই দিয়ে থাকে। এমন নিখাত বন্ধুত্ব খুব কম মানুষের মাঝেই থাকে। সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তন্ময়। তন্ময়কে ছেড়ে ছোয়া কোথাও যেতে পারবে না। শুধুমাত্র তন্ময়কে রোজ একটাবার চোখের দেখা দেখার জন্য নিজের বাসার পাশে তিনটা টিউশন ঠিক করে দিয়েছে। তন্ময়ও কদিন ধরে বারবার বলছিল ছোয়া যেন তার বাসার আশেপাশে তন্ময়কে টিউশন খুঁজে দেয়। তন্ময় ছোয়ার বাসার আশেপাশে ছাড়া টিউশন করাবে না বলে জানিয়ে দিয়েছে। তন্ময়ের ভীষণ রকমের দুর্বলতা ছোয়ার প্রতি, কিন্তু কেন তন্ময় তা নিজেও জানে না। এই দুর্বলতার কারণ আসলে কি? তন্ময় প্রায় আক্ষেপ নিয়ে বলে পরের জন্মে জন্ম নিলে সে কোটিপতির ঘরে জন্ম নেবে, ছোয়ার বাবার চেয়েও কোটিপতি। যেন ছোয়ার বাবা খুব সহজেই মেনে নেন। রোজ রাতে ছোয়াকে নিজের করে পাওয়ার আক্ষেপ পোড়ায় তন্ময়কে। গত মাসেই ছোয়ার 3টা টিউশন ঠিক করে দিয়েছে তন্ময়কে। 3টা টিউশনি থেকে 9,000 টাকা দেয়, কিন্তু ছোয়া আরো 6,000 ভরে 15,000 দিয়ে বলে টিউশন থেকে দিয়েছে। ভালোবাসা বোধহয় গোপনেও সুন্দর। এই যে ছোয়ার ভয়ঙ্কর ভালোবাসার কথা তন্ময় বুঝতেই পারে না। ঘড়ির কাঁটায় বিকেল 4টা বেজে 15 মিনিট। ছোয়া নীল রঙের একটা টপ আর স্কার্ট পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ঘাড় অব্দি লম্বা চুলগুলো ছেড়ে রাখা। হঠাৎ খেয়াল করলো তন্ময় তাদের বাসার সামনে কড়া রোদে দাঁড়িয়ে আছে। সে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে ছোয়াকে একটা পলক দেখার জন্য। নিয়ম করে ছোয়াকে দেখবে বলেই তো এত দূরে টিউশন করাতে আসা। ছোয়ার চোখে তন্ময়ের চোখ পড়তেই তন্ময় মৃদু হেসে একটা টেক্সট করলো, তোমার মুখের একটু হাসি আমার সব কষ্টের প্রাপ্তি। ছোয়া মেসেজটা দেখেও কোনো উত্তর দিল না। মাঝে মাঝে সে কি উত্তর দেবে বুঝেই পায় না। তন্ময়কে আজ ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, ওকে দিন দিন আরো ফর্সা হচ্ছে। কি দরকার ছিল আজ ব্লু রঙের শার্ট পরার? শার্টের স্লিভ গোটানোর জন্য পশমের আবরণে থাকা ফর্সা হাত দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর কেন তন্ময়? তন্ময়ের আজ পড়ানোতে খুব একটা মন নেই। তন্ময়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী, সে বিষয়টা খেয়াল করলো। এতদিন হলো পড়াচ্ছে, কিন্তু কখনো তন্ময়কে অমনোযোগী দেখেনি সে। তন্ময় খুব মনোযোগ দিয়ে বই পড়ায়। তন্ময়ের ছাত্র বলল, স্যার, আমার একজন বান্ধবী আপনার কাছে পড়তে চাই, ওকে একটু পড়াবেন? তন্ময় শান্ত কণ্ঠে বলল, কোনো ছেলে পড়লে জানিও, আমি কোনো মেয়ে পড়াই না। তন্ময়ের ছাত্র খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেন স্যার? তন্ময়ের চোখের সামনে ছোয়ার মুখটা দৃশ্যমান হলো। এর একমাত্র কারণ ছোয়া। ছেলেটা তন্ময়কে চুপ থাকতে দেখে বলল, স্যার, আপনি কি অসুস্থ? তন্ময় মৃদু হেসে বলল, কিছুটা। ছেলেটা পড়ার ফাঁকে ফাঁকে প্রায় সময়ই তন্ময়ের দিকে তাকিয়ে থাকে, একদম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তন্ময় আজ জিজ্ঞেস করলো, এভাবে তাকে কি দেখছো? ছেলেটা ঠিক যেন তার প্রেমিকার ন্যায় উত্তর দিল। আপনাকে দেখি স্যার। তন্ময় ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আমার কি দেখো? আপনি অনেক সুন্দর স্যার, এত সুন্দর মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। আমার খালামণি কি বলেছে জানেন? তন্ময় সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো, কি? আপনার সাথে যার বিয়ে হবে সে খুব ভাগ্যবতী নারী। তন্ময় এসব কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে একটু ধমক দিয়ে বলল, এসব পড়ার বয়স এখনো তোমার হয়নি, বই পড়ো। তন্ময় মনে মনে বলল, যার বলার কথা সে কখন বলল না।
পড়ানো শেষ করে তন্ময় ছোঁয়াকে কল করলো। তন্ময়ের পকেটে 4টে লাভ ক্যান্ডি। ছোঁয়া তন্ময়ের ফোন পেয়ে নিচে নেমে এলো। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা ধরে দাঁড়িয়ে আছে তন্ময়। কেমন যেন ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে। ছোঁয়া তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, বললাম না তন্ময় নিচে আসতে পারবো না, তাহলে তোবার ফোন দিচ্ছিস কেন? তন্ময় ক্লান্ত চোখে তাকালো ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দেখলেই ওর বুকের ধুকপুকানি কেমন যেন বেড়ে যায় বহুগুণ। খুব অসহায় কণ্ঠে তন্ময় বলল, আমাকে একটু সময় দিবি? ছোঁয়া জানে তন্ময় তাকে কি বলবে। বিগত কয়েকটা বছর ধরে এমন দেখেই আসছে। ছোঁয়া চায় না তন্ময়ের সাথে জড়াতে, কারণ ছোঁয়ার বাবার আর কোনো সন্তান নেই। বাবা মায়ের একমাত্র ভরসা ছোঁয়া। কোনোভাবেই বাবার মনে সে কষ্ট দিতে পারবে না। ছোঁয়ার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তবুও তন্ময়কে ইগনোর করে সে। আজও ইগনোর করার জন্য বলল। তন্ময় ক্লান্ত চোখে স্মিত হেসে জবাব দিল, আমার যদি প্রচুর টাকা থাকতো তো সবটুকু সময় নিজের জন্য কেড়ে নিতাম, কিন্তু আফসোস আল্লাহ আমাকে হতদরিদ্র করে পাঠিয়েছেন। না আছে টাকা, না আছে ক্ষমতা, কিভাবে তোকে পাবো আমি? এইসব ইমোশনাল কথাবার্তা বলে কি প্রুভ করতে চাস? আমি লোভী, অর্থ লোভী? তোর অর্থ নেই বলে আমি পছন্দ করি না। তন্ময় আবারও মৃদু হেসে বলল, আমার পাহাড় সমান ভালোবাসার লোভ তোর নেই, আবার রেগে গিয়ে বোঝাচ্ছিস টাকার লোভও নেই। তাহলে কিসের লোভ তোর? একটা কিছুর অন্তত লোভ কর। ছোঁয়া একটা চলন্ত রিক্সা দাঁড় করিয়ে বলল, আয় উঠ। ছোঁয়া আগে উঠলো, তারপর তন্ময়ও উঠল। রিক্সাওয়ালা বলল, ছোঁয়া একটু রাগান্বিত কণ্ঠে বলল, যেদিকে মন চাই যান, ভাড়া চা হয় দিব। রিক্সা চলছে। রিক্সার হুডটা তোলা ছিল। তন্ময়ই রিক্সার হুডটা তুলে দিল। ছোঁয়ার মুখের দিকে মায়াবী কণ্ঠে তাকিয়ে বলল, রেগে আছিস কেন? তুই রাগ করে থাকলে আমার ভীষণ ভয় করে। ছোঁয়া আবারও রাগান্বিত কণ্ঠে তাকিয়ে বলল, কেন, আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? আমাকে কি ডাইনি লাগে? তন্ময় আবারও ভয়ঙ্কর সুন্দর ইমপ্রেশন দিয়ে বলল, একদম পরি লাগে, যার দিক থেকে চোখ ফেরানো বড্ড মুশকিল। ছোঁয়ার হৃদয়ের মাঝে কেমন যেন চিনচিন করে ব্যথা করে উঠল। তার পাশে বসে থাকা ভয়ঙ্কর সুন্দর পুরুষটি সব পরিস্থিতিতেই কেমন যেন শান্ত থাকে, কখনোই উত্তেজিত হয় না। ছোঁয়ার মন খারাপ হলো। রিক্সা চলতে চলতে শহর ছাড়িয়ে গ্রামের দিকে প্রবেশ করলো। এখন বর্ষার সিজন, রেগুলার বিকেলেই বর্ষা হচ্ছে। রিক্সাওয়ালা আকাশের দিকে তাকিয়ে বললেন। ছোঁয়া হুড থেকে মুখ বের করে বলল, তাই তো, এখন তো ভীষণ বৃষ্টি হবে, কি করব আমরা? তন্ময়ের ঠোঁটের কোণে হাসি, ভুবন ভোলানো হাসি। সে যেন এমন কোনো মুহূর্তই চাইছিল। সে রিক্সাওয়ালাকে বলল, মামা আপনি রিক্সাটা দাঁড় করেন, আমরা নেমে যাচ্ছি, আপনি ভেতরে বসুন। বলেই তন্ময় নেমে দাঁড়ালো। ছোঁয়াও নেমে দাঁড়ালো। আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। ছোঁয়া মাথার উপরে থাকা লাল লাল ফুলে ভরা বিশাল কৃষ্ণচূড়া ফুলের গাছটার দিকে তাকালো। তন্ময় ঝুলে থাকা একটা কৃষ্ণচূড়ার ডাল এক লাফে পারলো। একটা ফুলের ডাল ভেঙে ছোঁয়ার দিকে এগিয়ে দিল। ছোঁয়া ফুলটা তন্ময়ের হাত থেকে নিয়ে বলল, কেন এমন করিস তন্ময়? কেন বুঝিস না আমরা শুধুই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড? তন্ময় ছোঁয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এত মায়াবী হয়ে জন্ম না নিল তো পারতি, আমাকে এভাবে না ভাসলেও তো পারতি। ছোঁয়া অনুনয় করে বলল, এটা পসিবল নয় তন্ময়, আমরা বন্ধুর বাইরের কিছুই হতে পারবো না। তন্ময় ব্যথিত হৃদয় নিয়ে বলল, ভালো থেকে ভালো স্বামী স্ত্রী হতে তো দোষ নেই। প্লিজ তন্ময়, তুই আমাকে লোভী যা খুশি ভাব, কিন্তু আমি বন্ধুর বাইরের কিছুই ভাবতে পারবো না। কেন যেন তন্ময় আজ খুব বেশি ডিপ্রেসড। সে একজন ভিক্ষুকের মতো ছোঁয়ার সামনে হাত জোর করে বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ছোঁয়া, আমি তোকে বোঝাতে পারবো না যে আমি তোকে কত ভালোবাসি। প্লিজ ছোঁয়া, আমাকে একটা সুযোগ দে, আমার খুব শখ তোর সঙ্গে জীবন কাটানোর। একটা সুযোগ দে আমাকে, প্রয়োজনে তোর বাবার পা জড়িয়ে ধরে তোকে আমি ভিক্ষা চাইবো। কথা দিচ্ছি আমি আমার জীবন দিয়ে হলেও তোকে ভালো রাখবো। তুই আমার না হলে তোকে না পাওয়ার শূন্যতা আমাকে শেষ করে দেবে। ছোঁয়া তন্ময়ের হাতের উপরে হাত রাখলো। সাথে সাথেই ছোঁয়ার হাত পুড়ে উঠলো যেন। তন্ময়কে ধরে বলল, এত জ্বর নিয়ে তুই বৃষ্টিতে ভিজছিস, মরণে ডাকছে নাকি তোকে? তন্ময় স্মিত হেসে জবাব দিল, হয় তুই নয় মৃত্যু।
ছোঁয়া রিক্সাওয়ালাকে ডেকে তন্ময়কে নিয়ে রিক্সায় উঠল। আগামীকাল সারার গায়ে হলুদ। রোশনদের বাড়ি থেকে গায়ে হলুদ আর বিয়ের সমস্ত জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। রোশন সারার নাম্বারে মেসেজ করে বলল, লিস্টের সাথে সব ঠিকঠাক আছে? সারা উত্তর দিল, না থাকলে পরে জানাবো। সারার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি চাপলো। সে রোশনকে মেসেজ দিল আবারও, আগামীকাল আমার গায়ে হলুদ, পরশু বিয়ে, আপনার দাওয়াত। তবে রাইস কুকার বা প্রেসার কুকার বা গ্লাস সেট নিয়ে আসবেন না। অনলাইনে ড্রিম ফ্যাশনের সুন্দর সুন্দর থ্রি পিস আছে। গিফট যদি আনতেই চান তাহলে ওখান থেকে কিছু থ্রি পিস আনবেন। সারার এমন মেসেজ দেখে রোশনের ভ্রুযুগল কুঁচকে এলো। এই মেয়ে তো তাকে নাজেহাল করে ছাড়বে। সারার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার কলেজের বা ফ্রেন্ড সার্কেলের কেউ জানে না বিয়েটা কার সাথে হয়েছে। বিয়েটা স্বাভাবিকভাবে না হওয়ার জন্য সারা কাউকে খুশি খুশি মনে জানাতে পারেনি তার বরের কথা। আগামীকাল শুক্রবার সারার বিয়ের অনুষ্ঠান, তাই আজ হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে অন্য কাউকে বিয়ে করা এক প্রকার বিষপানের মতো যন্ত্রণাদায়ক। যতই আরিয়ানের ওপর সারার রাগ হোক, ঘৃণা হোক, তবুও তার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আজ মেহেন্দি দিয়ে 2 হাতে আরিয়ানের নামটাই লেখার কথা ছিল, কিন্তু সম্পর্ক, স্বপ্নগুলো সব যেন একটা নিমেষেই ভেঙে গেল। এই পৃথিবীতে কেউ কারো হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করতে পারে না। কেবল সেই জানে কি নরকীয় এই যন্ত্রণা যার হৃদয় ভেঙেছে। মানুষ তো শুধু বাইরের মিথ্যা হাসি দেখেই মানুষকে বিচার করে। কেউ কি ভেতরের দাও দাও আগুনটুকু দেখতে পায়? কেউ দেখেই বা করবেটা কি? মানুষ কেবল সান্ত্বনা দিতে পারবে, কেউ কি শান্তি দিতে পারবে? তাই তো চঞ্চলা সারা কাউকে বুঝতে দেয় না তার ভেতরে কি চলছে, কাউকে বলতেও পারে না। কার কাছে বলবে সে? আরিয়ান ঠকানোর পর বন্ধুরা তার নাম মাত্র শুনতে পারে না। বাসার মা বাবা কোনো কষ্ট দেবে না বলেই হাসি মুখে থাকে। বাংলা সিনেমার মতো সদ্য বিয়ে হওয়া স্বামীর কাছেও বলতে পারেনি সে অন্য কাউকে ভালোবাসে। তাই তো রাগে ক্ষোভে অদ্ভুত অদ্ভুত সব কাজকর্ম করে। নিজের রাগ মেটানোর আর কোনো উপায় তার কাছে নেই। হুট করে এইভাবে বিয়ে হওয়াটা সে মেনেই নিতে পারছে না। সদ্য মন ভেঙেছে, একটু সময়ের প্রয়োজন ছিল ক্ষত ভোলার জন্য। কেউ তাকে বোঝেনি, আর না কেউ বুঝবে। সন্ধ্যা 7টা বাজে। ছোঁয়ার গাড়িতে অপেক্ষা করছে ছোঁয়া, তন্ময় আর দীপ্ত। ওরা মেইন রোডের ওপর মৃন্ময়ের জন্য অপেক্ষা করছে। আলাপ সূত্রে মৃন্ময়ের বোন পিহুকেও ওরা সবাই চেনে। এই জন্য সারা বারবার করে বলে দিয়েছে পিহু যেন অবশ্যই আসে। সে না আসলে তার আপনজনদের মাঝে একজনের কমতি থেকে যাবে। মৃন্ময় রেডি হয়েছে সেই কখন। ছেলে মানুষ, জাস্ট একটা জিন্স আর একটা টি শার্ট পরেই শেষ। কিন্তু পিহুর হলুদ শাড়ি পরে সাজগোজ করতে দেরি হচ্ছে। গাড়িতে ওরা সবাই অধৈর্য হয়ে পড়েছে। গাড়িতে এসি থাকলেও দম বন্ধ লাগছে দীপ্তের। বিরক্ত কণ্ঠে তন্ময়কে বলল, ভাই জানলাটা খুলে দে তো, বিড়ি ধরাবো। তন্ময় বিড়ি সিগারেটের আশেপাশেও কখনো যায়নি, তাই এই কাজের পক্ষপাতী সে কোনোদিনই নয়। গম্ভীর কণ্ঠে সে বলল, গাড়িতে মেরে যাবে, স্মোক করা যাবে না। খেতে হলে গাড়ি থেকে নেমে গিয়ে খেয়ে। দীপ্ত বিরক্ত গলায় বলল, ছোঁয়া আবার মেয়ে হলো কবে? সারা ছোঁয়া ওরা আমার ভাইয়ের মতো। ছোঁয়ার পরনে হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, শাড়ির সাথে মেকআপ সেটিং এ সন্ধ্যার ক্ষীণ আলোয় মুখখানা পুতুলের ন্যায় দেখাচ্ছে। তন্ময় যেন চোখই সরাতে পারছে না। ছোঁয়া এত সুন্দর, সবকিছুরই তো একটা লিমিটেশন আছে নাকি? ওর সৌন্দর্যের কি কোনো লিমিটেশন নেই? তন্ময় আস্তে করে গোপনে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। খুব গোপনে ছোঁয়ার কিছু ছবি ক্যামেরা বন্দি করলো। আসলে পরিপাটি আর পোজ দিয়ে দাঁড়ালে ছবি অতটা সুন্দর আসে না যতটা কেউ অজান্তে তুললে আসে। ছোঁয়া টের পেল কারো নজর তার উপরে পড়েছে, এবং সে বুঝতেও পারলো এই নজর যে তার খুব চেনা। সে পেছন ফিরে তাকালো, সাথে সাথে তন্ময়ের চোখে চোখ পড়লো। তন্ময়ের দৃষ্টি জুড়ে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কোনো সাধারণ নারীর পক্ষে তন্ময়ের এই ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাই তো সারা ছোঁয়ার নাম দিয়েছে ইস্পাত। চোখে চোখ পড়ার সত্ত্বেও তন্ময়ের একটুও অস্বস্তি অনুভব হচ্ছে না। ছোঁয়ার মুখের ওপর পড়া কোকড়ানো একগোছা চুল ফুদিয়ে উড়িয়ে দিয়ে বলল, তোর সামনে পড়া চুলগুলো বড় ডিস্টার্ব করে চাঁদ মুখখানা দেখতে। ছোঁয়া মনে মনে বলল, তন্ময়টা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে কেন ভাবে? দীপ কি ভাববে? ছোঁয়ার ভাবনা শেষ হতে না হতেই দীপ্ত গলা খাকারি দিয়ে বলে উঠল, এখানে যে একজন গর্ভবতী সিঙ্গেল আছে
সেদিকে মাথায় রাখা উচিত। আমাকে এভাবে আর কত অত্যাচার করবি বাপ? দিচ্ছিস না বিড়ি খেতে, এদিকে আমার সামনে বসে রোমান্স করছিস। ওর চেয়ে কি আমার মরণ ভালো না? তন্ময় কিছুক্ষণ বাহিরে তাকিয়ে থেকে বলল, গাড়ির দরজা করে দিচ্ছি, যা মর।